স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। মধ্যরাতে ছুরি আঘাতে মৃত্যু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শাহরিয়ার আলম সাম্য শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি স্যার এফ রহমান হল শাখা ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। এই মৃত্যুকে ঘিরে ক্যাম্পাসে বিক্ষোভ করে উপাচার্যের পদত্যাগ চেয়েছে ছাত্রদল। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাইক চালিয়ে যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্যকে বহনকারী বাইকে অন্য একটি বাইকের ধাক্কা লাগে। কথা কাটাকাটির এক পর্যায়ে সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত 12:30টায় মৃত ঘোষণা করেন সাম্যকে। মর্মান্তিক এই ঘটনার খবরে হাসপাতালে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে আসেন ছাত্রদলের সভাপতি। জানান 25 থেকে 30 জন বহিরাগত সাম্যের উপর যে হামলা চালিয়েছে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতার প্রতিফলন। এই সময় উপাচার্যের পদত্যাগ দাবি করা হয়। বিভিন্ন সময় বিভিন্ন অকারেন্স হয়েছে, কিন্তু সেই অকারেন্সের বিরুদ্ধে আমরা দেখেছি কখনোই বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এগুলো স্পষ্ট দুর্বলতা। তো সে কারণে আমরা অবশ্যই পরবর্তী কর্ম গ্রহণ করব। হাসপাতালে ছুটে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ। এ সময় শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। শিক্ষার্থীরা বিভিন্ন দাবিও তোলেন। যে অবস্থাতে আজকে আমরা আমাদের ভাইকে হারিয়েছি, যদি এই অবস্থা চলতে থাকে হয়তোবা সামনে আমার লাশও পড়তে পারে। এই অনিরাপদ ক্যাম্পাসের বিরুদ্ধে অনেক সময় শিক্ষার্থীরা অনশন করেছে, আন্দোলন করেছে, কিন্তু ভিসি স্যার এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি এবং শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ অনিরাপদ করেছে। এদিকে ঘটনার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন ছাত্রদল। তাদের দাবি একের পর এক ছাত্রদল নেতারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। সাম্যকে যেভাবে কুপিয়ে রক্তাক্ত করে হত্যা করা হয়েছে, সুতরাং প্রতিটি হত্যাকাণ্ডের ধরন কিন্তু খুবই কাছাকাছি, সুতরাং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। অন্যদিকে ঘটনার পরে সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালায় পুলিশ। সন্দেহভাজন কয়েকজনকে আটকও করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যখন তাদের অভিযান চালাচ্ছে তখন এই কিছু গাঁজাখোর বা গাঁজা বিক্রেতা 3-4 জনের মতো আমরা ধরেছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় এমন হত্যাকাণ্ডে উদ্বেগ জানিয়ে শিক্ষার্থীরা বলেন প্রশাসনের দুর্বলতায় এসব ঘটছে। ক্ষোভ জানান শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও। সাদ ইসলাম শামস, ডিবিসি নিউজ ডেস্ক। শিক্ষার্থীদের টানা আন্দোলন ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের তদন্ত প্রতিবেদনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শর্মিন, প্রো-ভিসি ডক্টর গোলাম রাব্বানী ও কোষাধ্যক্ষ ডক্টর মামুনুর রশিদকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমন খবরে উল্লাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। অন্তর্বর্তী সময়ের জন্য উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমকে। গেল মাসে 4 দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয় উপাচার্য ডক্টর সুচিতা শারমিনের অপসারণের 1 দফা দাবি জানায় তারা। পরে আন্দোলনে শিক্ষক ও কর্মকর্তারাও সম্পৃক্ত হয়। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়ক ব্লকেজ ও আমরণ অনশনে বসে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন দিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, উপ উপাচার্য ও কোষাধ্যক্ষকে অব্যাহতির কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। স্বৈরাচারী বিসি থেকে শিক্ষা নিতে হবে। একই রকম যদি আবারও এরকম ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করেন, তার বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মাঠে থাকবে এবং শেষ পর্যন্ত লড়বে। আমরা শুধু একটু প্রত্যাশা রাখতে পারি যে নতুন উপাচার্য আসলে ন্যূনতম অর্থে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে আগামীর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটা ন্যূনতম রূপরেখা তৈরি করে উনি বিশ্ববিদ্যালয়ের মঙ্গলার্থে বা কল্যাণার্থে কাজ করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয় বিশ্ববিদ্যালয়টিতে অন্তর্বর্তী ভিসির দায়িত্ব পালন করবেন ডক্টর মোহাম্মদ তৌফিক আলম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক। এদিকে উপাচার্যের অপসারণের দাবি করা হলেও আরও 2 শিক্ষককে অব্যাহতি দেয়া নিয়ে রয়েছে ভিন্নমত। ফ্যাসিস্টের পুনর্বাসনের যে ভিসি, সেই ভিসিকে শেষ পর্যন্ত চলে যেতে হয়েছে। যার অপরাধের কারণে যা পাপীকে চলে যেতে হয়েছে, কিন্তু সেই পাপীর সাথে নিরপরাধ 2 জনকে চলে যেতে হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের অংশীজনের সাথে নিয়ে নতুন একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়ন হবে, এমনটাই প্রত্যাশা শিক্ষক ও শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক। পুলিশকে পেশাদার, জবাবদিহিমূলক ও সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এরই অংশ হিসেবে বিসিএস ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে বিবাহিতদের নিয়োগ না দেওয়ার প্রস্তাব এসেছে খোদ বাহিনীর ভেতর থেকে। বলা হচ্ছে প্রশিক্ষণে আসা প্রায় 70% বিবাহিত, যাদের অনেক সময়ে গুণগত প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয় না। তাই নিয়োগ বিধি সংশোধনের প্রস্তাবও করা হয়েছে, জানান পুলিশের অতিরিক্ত আইজি জিল্লুর রহমান। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিসিএস এ অংশগ্রহণকারীদের।
পুলিশ নিয়ে মানুষের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। বিগত সময়ে বাহিনীটির বিতর্কিত কর্মকাণ্ডের কারণে মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়। গেল বছরের 5ই আগস্টের আগে বিরোধী দল দমনে ব্যস্ত ছিল বাহিনীটির অনেক সদস্য। বিচার বহির্ভূত হত্যা, গুম, ভোট জালিয়াতি, রাজনৈতিক কর্মসূচিতে বাধা, গায়েবী মামলাসহ নানা অপকর্মে লিপ্ত ছিল তাদের অনেকে, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর নির্বিচার গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। 5ই আগস্টের পর পুলিশ বাহিনীতে সংস্কারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। আসে মনোগ্রামে পরিবর্তন, ভেঙে যাওয়া মনোবল ফিরিয়ে আনতে নেওয়া হয় বিশেষ উদ্যোগ। আলোচনায় আসে বিসিএস ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে বিবাহিতদের নিয়োগ না দেওয়ার প্রস্তাবটিও। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে পুলিশের চাকরি প্রত্যাশীদের মাঝে। 30 বছর 32 বছরের চাকরির পরীক্ষা দিয়ে চাকরি নিবে, সে বিবাহিত হতে পারবে না। সম্পূর্ণ অযৌক্তিক একটা, যেটার কোনো দিক থেকে আমি গ্রাউন্ডটা দেখতে পাচ্ছি না। বিবাহিতদের ক্ষেত্রে যে বিসিএস এর ব্যাপারে যে সুপারিশটা করেছে, আমার মনে হয় এটা পজিটিভ না। 30-32 পর্যন্ত সাধারণত ফ্যামিলিতে একটা ক্রাইসিস থাকে, ফিনান্সিয়াল হোক, তারপর সিকিউরিটির দিক থেকে হোক, একটা হচ্ছে বিয়ের একটা প্রেশার থাকে। এসআই নিয়োগের ক্ষেত্রে বা অন্য যে ক্রাইটেরিয়াগুলোতে হচ্ছে যে বিবাহিতদের তারা দিচ্ছে না, এটা এক হিসেবে ভালো হচ্ছে অবিবাহিতদের দেওয়া। সো এটা আমি মনে করি একটা পজিটিভ অর্থ বয়ে নিয়ে আসবে। প্রশিক্ষণে অংশ নিয়ে প্রায় 70% বিবাহিত, তাই নিয়োগ বিধি সংশোধনী আনার কথা জানালেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। আমাদের পরিসংখ্যান যেটা বলে যে 70% ম্যারিড। 25 থেকে 30 বছরের একটা যুবক বিয়ে করে সে বউকে রেখে আসে, এসে এইখানে 1 বছর ট্রেনিং করে এবং সে ইউজুয়ালি কিন্তু ছুটি পায় না। আবার অনেকের ছেলে মেয়েও হয়ে গিয়েছে, ছোট বাচ্চা 6 মাস হোক, 1 বছর হোক, 2 বছর হোক, তখন কিন্তু বাবা হিসেবে সে সারাক্ষণই বাচ্চাটার চিন্তা করে। এই কারণে তখন ট্রেনিংটাই খুব বেশি মনোযোগী হতে পারে না। এই ক্ষেত্রে যদি আবার এএসপি যদি লেডি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সমস্যা আরও বেশি। এদিকে পুলিশ সদস্যদের নিজেদের বৃহত্তর জেলায় পদায়নের কথা ভাবছে সরকার। এ সুযোগ পাবেন পুলিশে কর্মরত স্বামী স্ত্রী দুজনই। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার চালুর প্রক্রিয়া শুরু হচ্ছে। অভিবাসন সংক্রান্ত দ্বিপাক্ষিক আলোচনা করতে বৃহস্পতিবার 2 দেশের উচ্চ পর্যায়ে বৈঠক হবে। শ্রমবাজার উন্মুক্ত হলে মালয়েশিয়ায় বৈধভাবে কর্মী যাওয়ার সুযোগ হবে। আর এই সম্ভাবনা ঘিরে 2 দেশ যেন নতুনভাবে সিন্ডিকেট গড়ে না উঠে সেদিকে নজরদারি বাড়ানোর তাগিদ বাইরা নেতাদের। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। 1976 সাল থেকে মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি যাত্রা শুরু করে বাংলাদেশ। সৌদি আরবের পর বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মালয়েশিয়া। গেল 2 বছরে 5 লাখেরও বেশি কর্মী গেছে দেশটিতে। বর্তমানে 15 লাখেরও বেশি বাংলাদেশি কর্মী কাজ করছে মালয়েশিয়াতে। প্রতিবার দেশটিতে কর্মী পাঠানোর ক্ষেত্রে চক্র বা সিন্ডিকেটের বিষয়টি সামনে চলে আসে। অভিযোগ ওঠে দুর্নীতি, অনিয়ম আর অর্থ পাচারের। এসব কারণে গেল 15 বছরে 3 দফা বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। সর্বশেষ বন্ধ হয় গত বছর। এই পরিস্থিতিতে আবারও মালয়েশিয়া শ্রমবাজার চালুর প্রক্রিয়া শুরু হচ্ছে। শ্রমবাজার সহ অভিবাসন সংক্রান্ত দ্বিপাক্ষিক আলোচনা করতে বৃহস্পতিবার মালয়েশিয়া বৈঠকে বসছে 2 দেশ। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। সিন্ডিকেটের খপরমুক্ত হয়ে কম খরচে মালয়েশিয়া কর্মী পাঠানো নিশ্চিতে কাজ করার কথা জানালো জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা। যে এমইউর কারণে সিন্ডিকেটের বীজ বপন করা হয়েছিল এবং সাবেক সরকারের প্রত্যক্ষ মদদে সেই জায়গাটাতে এই এমইউটা পরিবর্তন করতে হবে। কম খরচে আমাদের কর্মীদেরকে পাঠানোর জন্য গভর্নমেন্ট একটা মেকানিজম করবে, প্রয়োজনে ডাটা ব্যাংকের মাধ্যমে কর্মী বিএমইটি প্রোভাইড করবে এবং ব্যাংকের মাধ্যমে টাকা দিবে। 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে মালয়েশিয়া কর্মী যাওয়া সম্ভব। সিন্ডিকেটের তো মূল হতে হলো রুহুল আমিন স্বপন এবং নূর আলী, এই দুজন হলো মেইন বাংলাদেশ সাইড। সরকারের যদি সদিচ্ছা না থাকে, ছত্রছায়া না থাকে, তাহলে সিন্ডিকেট আবার কিভাবে পুনর্জীবিত হয়? দেশের স্বার্থে রেমিটেন্স যোদ্ধাদের সাথে এই সিন্ডিকেট বন্ধ করা হোক। কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতে জোর দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞরা। নীতি নির্ধারণী পর্যায়ে একটু শক্ত অবস্থান নিতে হবে এবং শুধুমাত্র মৌখিক কথাবার্তা না, কিছু লিখিত পদক্ষেপ উভয় পক্ষেরই থাকতে হবে যাতে সেটা ফলো আপ করা যায়। 2 দেশের মধ্যে অবশ্যই স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকতে হবে এবং সেটার কিছু মেজার থাকতে হবে, শর্ট টার্ম, কিছু লং টার্ম। ঢাকায় ফিরতি যৌথ কারিগরি কমিটির 2 দিনের বৈঠক শুরু হবে 21 মে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।
ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করল যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান $600 বিলিয়ন চুক্তিতে সই করেন। চুক্তির প্রথম দফায় জ্বালানি, নিরাপত্তা, প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর নজর দেওয়া হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। চুক্তিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে $14,200 কোটি অস্ত্র কিনবে সৌদি আরব, যা প্রতিরক্ষা খাতের ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ। এ চুক্তির মাধ্যমে সৌদিকে সর্বাধুনিক সমরাস্ত্র এবং অন্যান্য সেবা দেবে ওয়াশিংটন। এর মধ্যে রয়েছে বিমান বাহিনীর আধুনিকীকরণ এবং মহাকাশ সক্ষমতা বৃদ্ধি, আকাশ ও মিসাইল প্রতিরক্ষা সহ বিভিন্ন খাত আধুনিকীকরণ করা। সিরিয়া, ইরান এবং গাজা ইসরায়েল প্রসঙ্গ নিয়েও কথা বলেন ট্রাম্প। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন তিনি। চুক্তি সইয়ের পর ট্রাম্প সৌদি যুবরাজকে বিস্ময়কর একজন মানুষ বলে প্রশংসা করেন। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধন আগের চেয়ে শক্তিশালী বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।